আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যায় ঠিক এই সময়। ঝড়ের আঘাত সামলে এবার উত্তরবঙ্গে প্রচারের ঝড়। আজ কুচবিহারে কয়েক ঘন্টা আর কয়েক কিলোমিটারের ব্যবধানে পরপর সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিজেপির হয়ে। উত্তরবঙ্গের ৮ আসনের একটিও গতবার জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। ফলে এবার তৃণমূল কংগ্রেসের সামনে এই লড়াইটা জমি পুনর্দখলের লড়াই, এবং এই লড়াইটাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা সিরিয়াস তার আগাম আভাস তিনি আজকের ভাষণে দিয়েছেন। তিনি বলেছেন 10-11 তারিখ ঈদের কারণে তিনি কলকাতায় ফিরবেন, ঈদ কাটলেই তিনি আবার ফিরে যাবেন উত্তরবঙ্গে। এরপরে 14 তারিখ বাংলা নববর্ষ, সেজন্য তিনি একবেলার জন্য কলকাতায় ফিরবেন, কিন্তু আবার ফিরে যাবেন উত্তরবঙ্গে। অর্থাৎ উত্তরবঙ্গে তিনি কতটা সময় দিচ্ছেন। আপনারা জানেন নির্ধারিত যে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার তা আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে জলপাইগুড়ি জেলায় বহু মানুষ, দুর্গত মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। অন্যদিকে যদি বিজেপির দিকে দেখেন, বিজেপির জমি নিজেদের দখলে রাখার লড়াই। তবে নরেন্দ্র মোদীর কাছে কিন্তু এবারে বাংলা একটা অন্যরকম তাৎপর্য বহন করছে। ভোট ঘোষণার আগেই 5টা জনসভা করে ফেলেছেন নরেন্দ্র মোদী বাংলায়। আর এখনো পর্যন্ত পণ্ডিত দীনদয়াল মার্গের অফিস থেকে যে খবর আমরা পাচ্ছি তাতে 7 দফা নির্বাচনে বাংলায় 14 বার আসতে চলেছেন নরেন্দ্র মোদী। ফলে যা তাদের দখলে ছিল তা দখলে রাখার লড়াই তো রয়েইছে, একই সঙ্গে নতুন করে এই সংখ্যাটা বাড়িয়ে কিভাবে নেওয়া যায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সেই লড়াইতে নামছেন। আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে ভোট ঘোষণার পর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রচার শুরু করলেন, অন্যদিকে নরেন্দ্র মোদী বিজেপির হয়ে প্রচার শুরু করলেন, আমাদের নজর ছিল যে একে অপরকে কিভাবে কতটা আঘাত করেন, কারণ তা থেকে বোঝা যাবে যে কি রাস্তায় প্রচার এগোবে এইবারের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল শিবিরের বা গেরুয়া শিবিরের। আজ সন্ধ্যায় আমরা আলোচনাও করব যা যা তাৎপর্যপূর্ণ বক্তব্য এই দুই শীর্ষ নেতার মুখ থেকে আমরা পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আজকে এই টেবিলে যারা রয়েছেন তাদের সঙ্গে শর্মিষ্ঠা ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির তরফে আজকে আমাদের সঙ্গে রয়েছেন, বাম প্রতিনিধি সিপিআইএম এর শুভজিৎ রয়েছেন, শুভজিৎ সরকার, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজ কোহিনুর মজুমদার, এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। দেখুন, বিজেপি এবং কেন্দ্রীয় সরকার ছাড়াও আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছেন বিজেপির 2 প্রার্থীকে। তার মধ্যে এক প্রার্থী উত্তরবঙ্গের ননই, তিনি দক্ষিণবঙ্গের প্রার্থী, কিন্তু তিনিও রেহাই পাননি। আমরা একটা কোনো জায়গা থেকে আলোচনাটা শুরু করতে হবে, এখান থেকেই শুরু করি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবিরও। দেখুন। আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। কোচবিহারে ভোট প্রচারের মঞ্চ থেকে নাম না করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নিশানা করলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি নিশীথ প্রামাণিকের নামে কত মামলা আছে তা প্রকাশেরও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু গুন্ডামি করে বেড়ায়। কিন্তু বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। তাহলে আপনার দলে যখন ছিল তখন ব্যবস্থা নেননি কেন? আপনার দলে থাকলে সম্পদ হয়ে যায়, আর অন্য জায়গায় গেলে আপনি তার নিন্দা করবেন, এটা ঠিক নয়। এই দ্বিচারিতা কিন্তু মানুষ বেশি দিন গ্রহণ করতে পারে না। একদিকে মাথা ভাঙার সভা থেকে নিশীথকে বিঁধলেন মমতা, আর রাসমেলার মাঠ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে লিডার হয়ে জনগণকে ভোট দেওয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী। ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं, पूरी हिम्मत के साथ खड़े हो जाइए, नीडर होकर वोट देने के लिए निकलना है। 2021 বিধানসভা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয় বলে অভিযোগ। সেই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধরের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিল রাজ্য সরকার। এরপরই তাকে সাসপেন্ড করে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল। সেই আইপিএস অফিসার এখন বীরভূমে বিজেপির প্রার্থী। কোচবিহার থেকে দেবাশিস ধরের বিরুদ্ধেও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও
হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোনো সংবিধান মানে কি না। শীতলকুচিতে কার প্ররোচনায় গুলি চলেছিল? প্রচারে বেরিয়ে পাল্টা সরব দেবাশিস ধর। তদন্ত করেছিল, আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, একটি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্টে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। এদিন ফের বিএসএফ এর ভূমিকা নিয়েও সরব হয়েছেন মমতা। এবারেও দেখবেন বিএসএফ নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার পাশে দাঁড়িয়েই তৃণমূল নেত্রী ফের জানালেন তার মুখ মনে করে ভোট দেবেন জনগণ। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী, হীরের টুকরো ছেলে, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন। উত্তরবঙ্গের মাটিতে 8 লোকসভা আসনের মধ্যে 2019-এর লোকসভায় একটাও আসন পায়নি তৃণমূল। বিজেপির ঝুলিতে 7টি আসন, একটি আসন পেয়েছে কংগ্রেস। এবারের নির্বাচনে কি উত্তরবঙ্গে জয়ের স্বাদ পাবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে যে কোনো জায়গা থেকে, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আছেন, বিজেপির প্রতিনিধি আছেন, যে কোনো প্রতিনিধির থেকেই আমি আলোচনাটা শুরু করতে পারি। কিন্তু আমি শর্মিষ্ঠা আপনাকে দিয়েই শুরু করতে চাই, কারণ লেডিজ ফার্স্ট বলে একটা ব্যাপার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে প্রার্থীকে আক্রমণ করলেন। দেখুন, রাজনৈতিক প্রচারে গিয়ে অপোজিট দিকে যে রাজনৈতিক দল রয়েছে তাদের নীতি, তাদের কাজ, এগুলো নিয়ে সমালোচনা হবে এবং আমরা কি করতে চাই সেগুলো বলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশীথ প্রামাণিককে আক্রমণ করেছেন, দেবাশিস বাবুকে আক্রমণ করেছেন। দেবাশিস বাবুকে তো রীতিমতো কড়া ভাষায়, হাতে রক্ত লেগে আছে এই ভাষায় বলেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিক সম্পর্কে যা বলেছেন, দেবাশিস বাবু সম্পর্কে যা বলেছেন, তারা এই বিতর্কের বাইরে, এটা তো নিশ্চয়ই আপনি দাবি করবেন না। সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, মানুষের বাক স্বাধীনতা আছে, মানুষ যা খুশি তাই বলতে পারেন। কিন্তু আজকে অবাক হয়ে গেলাম, আজকে দুটো জায়গায় আমরা বক্তব্য শুনলাম, একদম সাংঘাতিক রকম হটস্পট ছিল আজকেই আমাদের এই কুচবিহারের ওই সমস্ত অঞ্চল। কারণ একদিকে দেশের প্রধানমন্ত্রী, একদিকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু দুটো বক্তব্যের মধ্যে দেখবেন প্রধানমন্ত্রী কিন্তু সমানে তার কাজ, তিনি কি গত আগামী 5 বছরে কি করতে চান, তিনি কি করেছেন, তিনি সমস্তটা বলেছেন। কিন্তু তৃণমূল যে জমি হারাচ্ছে, আপনি কথা শুনলেই বুঝতে পারবেন। কারণ তৃণমূল গত বেশ কয়েক বছর, 10 বছর 12 বছর ধরে যেভাবে পশ্চিম বাংলার মাটিতে সারা বাংলার মানুষ জানে, শুধু চুরি থেকে আমি আপনাকে বলছি, আমি খুব স্পেসিফিক উত্তর চাই। আপনি সার্বিকভাবে একসঙ্গে যদি সবকিছু নিয়ে বলতে চান আমি চাই না, আমি খুব স্পেসিফিক। আমি ধরুন প্রথমে প্রার্থীকে যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন আপনাদের প্রার্থীকে, আমি সেই প্রসঙ্গে আসছি, একদম সেই প্রসঙ্গে আপনি বলুন। কারণ প্রত্যেকের নিজস্ব একটা স্টাইল থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্টাইলে বলেছেন, নরেন্দ্র মোদী তার স্টাইলে। দেখুন, আমি যে এখানে বসেছি, এখানে তো কারোর সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই নেই, আমাদের আদর্শগত লড়াই। আমরা আমাদের আদর্শ, নির্বাচনও তাই, নির্বাচন কিন্তু কোনো মানুষের সঙ্গে লড়াই না, আদর্শের সংঘাত। আমি আমার আদর্শটা বলবো, কিন্তু মানুষ যখন আদর্শচ্যুত হয়ে যায় তখনই মানুষ ব্যক্তিগত আক্রমণ করে, এবং তখন তার ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না বলেই আমি মনে করি। আজকে নিশীথ প্রামাণিক তিনি তখন বলেননি কেন, আজকে কেন বলছেন? সেদিন আজকে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে এসেছিলেন তিনি বলেছিলেন। আচ্ছা, এইটা আপনি শর্মিষ্ঠা যে পয়েন্টটা তুলেছেন, এই পয়েন্টটা একটু ফয়সালা হয়ে যাক। কোহিনুর এখানে আছেন। কোহিনুর, নিশীথ প্রামাণিক দ্বিতীয়বার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গতবারও, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী প্রচারে গিয়েছেন ওই কেন্দ্রে। আজকে 5 বছর পর তিনি এসে বলছেন আর কি কি আছে ভান্ডা খুলবো, ওনার বিরুদ্ধে কি কি হয়েছিল বলবো। এর মানে কি? ওনার বিরুদ্ধে ট্রাফিকিং এর মামলার তদন্ত শুরু করতে সিবিআই নির্দেশ দিয়েছিল, আপনারা সেটা জানেন, যে ট্রাফিকিং এর তদন্ত। এবং নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তার আগে তো চুরি, ডাকাতি এবং তৃণমূলে থাকাকালীন অভিযোগ ছিল, আমরা দল থেকে সরিয়ে দিয়েছিলাম, যুব সভাপতি ছিল, আমরা সরিয়ে দিয়েছিলাম। তারপরে সরিয়ে দেওয়ার পরও বিজেপিতে চলে যায়, বিজেপি ওকে প্রার্থী দেয়, কোনো একবার ফ্লুকে জিতে যায়, তারপর
আবার একদম কানের পাশে, আপনার মনে আছে সেবার আমরা আপনার অভিযোগ ব্যাখ্যা দিয়েছিলাম। আপনার মতো করে আপনি দিতে পারেন, কিন্তু তিনি একজন প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো ইডি কতবার ডেকে জেরা করেছে, তাই বলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার দলের প্রার্থী হননি? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ডেকে জেরা করেছেন এবং এখনো ডাকছেন, কিন্তু যেদিন থেকে নিশীথ প্রামাণিক বিজেপিতে চলে গেছেন সেদিন থেকে আর উইমেন ট্রাফিকিং মামলা আর সিবিআই এগোয়নি। এই জায়গাটা থেকেই প্রশ্ন আসে যে আমি যাকে ক্রিমিনাল বলছি, যাকে আমি দোষী বলছি, তাকে আমার নিজের দলে নিয়ে নিচ্ছি। প্রশ্নটা এথিক্সের তৈরি হলো, এথিক্সের। একজন প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ কেন করা হবে নির্বাচনী প্রচারে? বলা হবে তার হাত রক্তে রাঙা, তার হাত থেকে রক্ত পড়ছেননি, তিনি এখন নির্বাচনী প্রচারে। হাতে এক শীতলকুচিতে মানুষ খুন করার পর তো হাতে গঙ্গার জল পাওয়া সম্ভব নয়। আপনি তার উত্তরটা শুনেছেন? তিনি বলেছেন রাজ্য প্রশাসনের একজন সর্বোচ্চ ব্যক্তি এই ব্যাপারে ছিলেন, তার সেসব যখন সামনে প্রকাশ্যে আসবে তখন বুঝতে পারবেন। এই অনেক গল্প আছে, কিন্তু তিনি তো এর মূল নায়ক ছিলেন, সবাই জানে এটা। তো যিনি মানুষ খুন করেছে তার হাতে রক্তর বদলে তো গঙ্গার জল থাকবে না। অর্থাৎ শুধু আমি বিজেপির মুখপাত্রকে বলবো, এই যে ব্যক্তিগত আক্রমণ নিয়ে তিনি বললেন যে সত্যি দলের নীতি আদর্শ নিয়ে আক্রমণ করতে হবে। আমার ধারণা ওনার এই বক্তব্য যদি শুভেন্দু অধিকারী শোনেন তাহলে তো ভালো, মিটে গেল। শুনলেও না শুনলে উনি এটা রেকর্ডিং করে যেন শুভেন্দু অধিকারীকে শোনেন। শুভেন্দু অধিকারী যদি ব্যক্তি আক্রমণ করে থাকেন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি আক্রমণ করবেন সেটা শুনে, মানে ডু ইউ জাস্টিফাই দিস ওয়ে? আমি সেটাই জানতে চাই। I am just asking the honorable BJP spokesperson to spread his charity to her own home. That's it. That should. আপনার দলের নেতারাও ব্যক্তি আক্রমণে অভ্যস্ত, এটা তা আপনাকে সেভাবে নিতে হবে, সহজভাবে। যখন আপনারা ঢিল ছুটছেন, কাছের বাড়িতে থাকলে আপনাদের দিকে ঢিল আসলে আপনাদের বিপদে পড়তে হবে। গরুর রচনার মতো ভান্ডা খুলবো আমরা 10 বছর 12 বছর ধরে শুনে আসছি। তাহলে বলুন তো, রাজ্যে তো সিআইডি বলে একটা বস্তু আছে, কেন তদন্ত হয়নি? সিঙ্গুর, নন্দীগ্রাম, 21শে জুলাই কেন তদন্ত হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটাও তো তদন্ত হয়নি। শর্মিষ্ঠা আমার কথা শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভিজিলেন্স ক্লিয়ার হওয়ার কথা না ওনার প্রার্থী হয়ে দাঁড়ানোর জন্য, কিন্তু যেহেতু তিনি বিজেপির প্রার্থী তাই ওনার ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া। আরে কোর্ট বলে তো একটা বস্তু আছে, জাননি কেন দিন? জান না, কোর্ট তো রাস্তা সবাই যেতে পারে। আপনারা শেখ শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন, আর এরকম একটা লিগ্যাল ব্যাপার, দেশের সুরক্ষার ব্যাপার যাচ্ছেন না কেন? যদি আপনাদের মনে হয় দেশের সুরক্ষা, শুভজিৎ, আমি এক মিনিট বলবেন আপনি? শুভজিৎ, এক সেকেন্ড বলি। আপনার কাছে কোর্টের কাজ ইনভেস্টিগেট করার নয়, তাহলে তো কোর্টই ইনভেস্টিগেট করতে সিবিআই এর মায়নাটা কেন? ওটা বিজেপির ফান্ড থেকে লেভিতে দিত। শেখ শাহজাহানের জন্য সে সুপ্রিম কোর্টে যেতে পারেন, আপনারা তো এই ব্যাখ্যাতে যাচ্ছেন না কেন? আমি শুভজিৎ আপনার কাছে যেটা জানতে চাই, দেখুন এখানে আপনাদের কোনো ভূমিকা নেই, বামেদের কোনো ভূমিকা নেই, কিন্তু প্রার্থী নিয়ে যেভাবে মানে ওই প্রার্থীর হাতে রক্ত লেগে আছে, ওই প্রার্থীর বিরুদ্ধে কি কি আছে খুলবো সেই তালিকা, এই ধরনের বিষয় একটু আগে শর্মিষ্ঠা ব্যাখ্যা করেছেন, তখনই হয় যখন অন্য কিছু বলার থাকে না, গঠনমূলক কোনো কিছু পয়েন্ট থাকে না। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে ইতিমধ্যেই তার দল প্রত্যাখ্যাত হয়েছে গতবারের লোকসভা নির্বাচনে, তিনি সেখানকার মানুষদের জন্য নতুন কোনো প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেননি? দেখুন, প্রথম কথা, একটা নির্বাচনে যদি কোনো দল প্রত্যাখ্যিত হয় এর মানে এই নয় যে তার পরের নির্বাচনে সেই দলটা প্রত্যাখ্যিত হবে, বা হতেও পারে। মানুষের পারসেপশন, মানুষ কাকে ভোট দেবে। মানে গত নির্বাচনে বামপন্থীদেরকে মানুষরা শূন্য করেছিল বিধানসভাতে, আর পঞ্চায়েতে ভালো ভোট দিয়েছে, আবার আগামী নির্বাচনে দিতে পারে, নাও দিতে পারে, সেটা মানুষের উপরে। এবার কথা হচ্ছে, যদি আদর্শ নীতি না থাকে, যদি আদর্শ নীতির অভাব হয়, পলিটিক্সের অভাব হয়, তাহলে আপনাকে ব্যক্তি আক্রমণ করতে হবে, আপনার তার ব্যক্তির যে পার্সোনাল লাইফ সেখানে চলে যেতে হবে। এটা আমরা দেখছি যে রাজনীতিতে এখন পার্সোনাল লাইফটাই আলোচিত হওয়ার জায়গায় চলে গেছে। 2 নম্বর কথা, এখানে যাকে নিয়ে আলোচনা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী, যিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার ছিলেন, 2008-2013 সালের পঞ্চায়েতের নির্বাচনে সক্রিয়ভাবে তৃণমূলের উনি কাজ করেছেন। আমি যদি ভুল না হয়ে থাকি, পুরনো যদি রেকর্ড পাওয়া যায়, দেখা যাবে ওনার বিরুদ্ধে যেই সব মামলা, ডাকাতি বা চুরি ডাকাতির মামলা আছে, উইমেন ট্রাফিকের মামলা আছে, বিভিন্ন ধরনের মামলা আছে। সেই মামলাগুলো এমন নয় যে উনি বিজেপিতে যাওয়ার আগ দিয়ে হচ্ছে, যখন উনি তৃণমূলের মধ্য গগনে সে সময় তিনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন, এবং তারপরেও তিনি তৃণমূলে থেকে গেছেন। তারপরে কি যখন নাকি উনি বিজেপিতে পা বাড়িয়েছেন, স্বাভাবিক ব্যাপার। নিশীথ প্রামাণিক যে খুব ভালো লোক এমনটা তো নয়, নিশীথ প্রামাণিকের মধ্যেও যে অনেক ধরনের
মানে যেটা শোভনীয় নয়, অশোভনীয় কাজ করার প্রবণতা আছে বলে তো নিঃসন্দেহে উনি অন্য দলে গেছেন এবং আরো বেটার ওয়েতে। শুভজিৎ, আমি একটা পয়েন্ট প্রথমেই শুভজিৎ বলেছিলাম। বোধহয় আমার মনে হচ্ছে শুভজিৎ বোধহয় ফার্স্ট পার্টটা কইনুর, আমি আপনার বক্তব্য শুনছি। এক মিনিট, আমরা- এক মিনিট, আমরা আমি নিশিত আপনার বক্তব্য অধিকারীকে শুনছি। সরিয়ে দিয়েছি দল থেকে। আমি আপনার বক্তব্য শুনছি, কিন্তু আমি একদম শুরুতে একটা পয়েন্ট বলেছিলাম যে আমরা কেন তাকিয়েছিলাম আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর এই দুটো জনসভার দিকে। এখান থেকে বোঝা যাবে যে প্রচার কোন পথে এগোবে। নরেন্দ্র মোদী তিনি যেভাবে যে ভাষায় বলবেন, নিঃসন্দেহে বিজেপির অন্য নেতারা তাকে অনুসরণ করবেন, আলাদা হতে পারে, আর কিন্তু content মমতা আলাদা না। বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করবেন তৃণমূল আমি কংগ্রেস। বলছি তাহলে কি প্রচারে ব্যক্তি আক্রমণ আমি আমরা বলছি, দেখতে পাবো? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা নরেন্দ্র মোদী হোক, মানে বিজেপি হোক বা তৃণমূল হোক, তারা গত 5 বছর 10 বছরে কি কি কাজ করেছে তাই নিয়ে যদি ওরা প্রচার করতে যেত তাহলে ব্যাপারটা অন্য হতো। কিন্তু এখানে কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ তো মনে হচ্ছে রাজার সঙ্গে রাজার যুদ্ধ হচ্ছে। আজিজুল এটা স্যার। সংসদীয় গণতন্ত্র। প্রফেসর আজিজুল বিশ্বাস, আজিজুল সাহেব, আমি তাহলে কি আশঙ্কা করবো যে এই ধরনের ব্যক্তি আক্রমণের সিলসিলা চলতে থাকবে? সিপিএম বলেনি প্রমাণ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে 35টা বাড়ি আছে। পার্থদা, একজন ব্যক্তির নামে সমালোচনা হতে পারে, আলোচনা হতে পারে, কিন্তু সেখানে দেখতে হবে ব্যক্তিটা কে। ব্যক্তিটা নিশীথ প্রামাণিক, তিনি শুধু এমপি নন, পশ্চিমবাংলার যে 42 জন এমপি তার মধ্যে একজন, কিন্তু তিনি বর্তমান কেন্দ্র সরকার সেই সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, খুব গুরুত্বপূর্ণ পোস্ট। সুতরাং আমরা সমালোচনা এবং আলোচনার জায়গায় তিনি মন্ত্রী হিসাবে এবং এমপি হিসাবে পার্লামেন্টে এবং মন্ত্রী হিসাবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে তার যে ভূমিকা, সমালোচনার জায়গা এবং তার প্রশংসার জায়গা, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হতেই পারে। আমার মনে হয় ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে এটা যতটা কম হওয়া উচিত। আপনাকে একটা ছোট্ট ধরতাই দিই, দেবাশিস ধর, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হাতে এখনো রক্ত লেগে আছে। দেবাশিস বাবুর পাল্টা প্রতিক্রিয়া শুনেছেন? তিনি কিন্তু রাজ্য প্রশাসনের কোন সর্বোচ্চ নেতার কথা বলতে চাইলেন। কার কথা বলতে চেয়েছেন বলে আপনার মনে হয়? সেইটা তো স্পেকুলেটিভ ব্যাপার। আমার এটা খোঁজা আমার কাজ নয়। আমার যেটা বক্তব্য হচ্ছে, দেখুন, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে আছেন এবং অত্যন্ত সফল মানুষ একজন। তো আপনি যদি দীর্ঘ পশ্চিমবাংলা কেন, জাতীয় নির্বাচন, আমাদের দেশে যে নির্বাচন, 2019-এর নির্বাচন, 2021-এর যে বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় এবং 24-এর যে নির্বাচন হতে যাচ্ছে, তাতে করে আজকে যারা ভোটের প্রার্থী নয়, বিভিন্ন দলের হয়ে যারা প্রচার করছে, তারা এক রকমের ভাষা সন্ত্রাসের তারা মানে শিকার হচ্ছেন এবং অন্যকে আক্রমণ করছেন। অর্থাৎ রাজনীতিতে ভাষা সন্ত্রাস এবং এই ভাষা সন্ত্রাসের সঙ্গে ব্যক্তিগত আক্রমণ, এই ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি, এটা কিন্তু জনগণ কি চাই? আসলে জনগণ চাই নিশীথ অধিকারীরা, জয়ন্ত রায়রা, এরা উত্তরবঙ্গের এমপি যারা, নিশীথ প্রামাণিক বা জয়ন্ত রায় বা জন বার্লা, যিনি টিকিটই পেলেন না এবছর, মনোজ তির্কি সেখানে টিকিট পেয়েছেন, তো এরা পার্লামেন্টারিয়ান হিসাবে তারা কি কাজ করেছে? প্রতি বছরে যে একটা বিশাল মানে ডেভেলপমেন্টের জন্য এমপি ল্যান্ডসে প্রচুর টাকা পান, সেটা সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা মানুষের স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, তার ব্যক্তিগত একটা কিছু করার জায়গা থাকে, অবদান অর্জনের জায়গা থাকে। তারা তাহলে আপনি কি একদিক থেকে বলতে চাইছেন যে বিজেপির সাংসদরা কিচ্ছু করেননি? সেটা তো আমরা তো এখন আপনি সরাসরি তাই বললেন, এখানে শর্মিষ্ঠা আছে, শর্মিষ্ঠা আপনি অন্য কিছু শুনলেন না। আমি কি সেটা বলছি? আমি বলছি আমরা কিন্তু এখন প্রযুক্তির দুনিয়ায় অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস, একটা সংস্থা, এনজিও, যারা। আজিজুল সাহেব, আমি আপনাকে আর একটা অ্যাঙ্গেল দিই আমি এই জন্য যে দেখুন, আমি আবার বলছি, আমাদের নজর কি জন্য এর উপরে ছিল যে কি রাস্তায় এগোবে প্রচার। তৃণমূল কংগ্রেস অন্যতম প্রতিদ্বন্দ্বী আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি, অবশ্যই বামেরাও প্রতিদ্বন্দ্বী, কিন্তু এইখানে এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী কোন রাস্তায় প্রচার নিয়ে যাবেন। দুর্নীতি একটা বড় ইস্যু, এবং দুর্নীতি ইস্যু হওয়ারই কথা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দাগলেন, আর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো যখন আমরা নরেন্দ্র মোদীর বক্তব্য শুনলাম, সেখানে তিনি এজেন্সি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বললেন যে ওনারা দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চাইছেন। এটাও কিন্তু এবারের প্রচারের একটা অন্যতম অভিমুখ হবে। দুর্নীতি প্রসঙ্গ বামেরাও এড়িয়ে যেতে পারবে না। আমি আপনাদের শুধু দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং তার জবাবে নরেন্দ্র মোদী, ঠিক জবাবে তো বলেনি, নরেন্দ্র মোদীর বক্তব্যে এই বিষয়টা কিভাবে এসছে, এই দুটো একটু আপনাদের সামনে রাখতে চাই। দেখুন, তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে, তাহলে তোমরা রোজ লোকের বাড়ি ইনকাম ট্যাক্স কেন রেট করাচ্ছ? এজেন্সি কেন রেট করাচ্ছ? তোমার বিজেপি
বিজেপি নেতারা এনআইএ এর সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেশে আর্মি কখনো রাজনীতি করেনি আজ পর্যন্ত না, বিএসএফ ও করতো না, সিএসএফ ও করতো না, ইনকাম ট্যাক্স ও করতো না। ये चाहते हैं कि पश्चिम बंगाल में भ्रष्टाचार, तोलाबाजी, खून खराबे की राजनीति ऐसे ही चलती रहे। आमी बोली भ्रष्टाचार छोड़ाओ, तारा बोले भ्रष्टाचारी बचाओ। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और আমি আজিজুল সাহেব আবার আপনার কাছে ফিরে আসি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আপনাদের শোনালাম, পাল্টা নরেন্দ্র মোদী কি বলেছেন সেটা আপনাদের শোনালাম। এটাও কিন্তু এবারে এই একদিন আলোচনা হচ্ছে তা নয়, বারবার ফিরে ফিরে আসবে। এই এই শীর্ষ নেতারা যা বলবেন ন্যাচারালি অন্য নেতারাও তাকে ফলো করবেন, এটাও একটা ট্রেন্ড এবারের প্রচার। আমি শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য, উনি দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে। অবশ্যই পশ্চিমবাংলায় যদি ক্ষমতার সরকার দুর্নীতি করে এবং করেওছে কোথাও কোথাও, এটা তো আজকের জমানায় দুর্নীতি এবং শাসকের যে রূপ, এর সঙ্গে একটা ওতপ্রোত সম্পর্ক তৈরি হয়েছে, এটা মানতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু কোন প্রধানমন্ত্রী? সেই প্রধানমন্ত্রীর সহযোগী সহকর্মী দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার হাজব্যান্ড, তিনি বলছেন ইলেকটোরাল বন্ড নিয়ে, তিনি বলছেন এটা শুধু দেশের নয়, গোটা বিশ্বের সবচেয়ে বৃহত্তম আর্থিক দুর্নীতি। প্রধানমন্ত্রীকে জবাব দিন না। এটা আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে দুর্নীতির ঊর্ধ্বে বিজেপিও নয়, কিন্তু আপনি কি একই সঙ্গে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে যে অভিযোগ প্রধানমন্ত্রী করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন এরা দুর্নীতিবাজদের বাঁচাতে চাইছে, সেটাকে ইগনোর করতে বলছেন? প্রশ্ন হচ্ছে যে এই যে দুর্নীতির কথা বলছেন না, ইলেকটোরাল বন্ডে দুর্নীতি যদি বিজেপির ঘাড়ে অ্যাটাচমেন্ট হয়, নরেন্দ্র মোদীর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়, তাহলে এই ইডি সিবিআই দিয়ে রাজনৈতিক ফয়দা লোটার জন্য দুর্নীতিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে নাস্তানুবোধ করা। বলুন, এই যে ভোটের স্বার্থ, এই ভোটের স্বার্থ যেটা আজিজুল সাহেব বুঝতে পারছেন, সেটা দেশের আমাদের রাজ্যের জনতার একটা বড় অংশ তো সে একইভাবে রিয়েলাইজ করবে যে সব পাখিতেই মাছ মেরে খায়। শুনুন, দেখুন, সাধারণ মানুষ এই সমস্ত জিনিস বোঝে না। এই যে যেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, সেখানে কারা বক্তব্যটা শুনছেন, একদম সাধারণ, অত্যন্ত সাধারণ মানুষ। কি বুঝেন না তারা ইডি সিবিআই, দাঁড়ান, ইডি সিবিআই দাঁড়ান, ইডি সিবিআই দিয়ে বোকা না, ইডি সিবিআই দিয়ে তারা ভয় পাবে কেন? মানুষ কিন্তু আপনি অপমান করছেন। না না, অপমান না, ভুল। আমার কথাটা আপনি, আমার কথাটা পুরোটা শুনুন। সাধারণ মানুষকে আপনি আমার অপমান করছেন, কথাটা তারা বোঝে না কিছু। ইডি সিবিআই, তারা ইডি সিবিআই, তাদের তো ভয় নেই কোনো। আমি এই কথাটাই বলতে, তাদের তো কোনো ভয় নেই, যাদের কোনি বলছে মানুষকে সম্মান দিতে শিখুন। ভয় পেয়ে গেছে না, এটা আপনি একদম ব্যক্তি একদম না, একদম সাধারণ মানুষ বোঝে না মানে কি? আমরা এখানে দেখুন, আমি জনতার হয়ে বলছি, আমি রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে নয়, আমি একজন সাধারণ মানুষ। না, আমিও সাধারণ মানুষ, আমি বুঝি না। আজিজুল সাহেব, আপনি ভয় পাবেন? এক মিনিট আজিজুল সাহেব, এক মিনিট। আমার মনে হয় শর্মিষ্ঠা, আপনি যেভাবে বলেছেন ব্যাপারটা মানে একটু অন্যরকম দাঁড়িয়েছে। আপনি বলবেন না, সাধারণ মানুষ যারা রোজ বোঝে না, এই কথা বলবেন না। সন্দেশখালীর মা বোনেরা যাদেরকে রাত 12টায় পিঠে খাওয়ার জন্য, তারা ইডিসিবিআই কে ভয় পাবে? তারা ভয় পাবে ইডিসিবিআই, তাদের যায় আসে না। তারা শুধু, আমি আমার রোজকার দিনের আমাদের যে ছেলেদেরকে মারা হতো, তাদেরকে মজুরি দেওয়া হতো না রাত্রিবেলা, তারা তাদের সেইটা নিয়ে তাদের বেশি, তাদের শুভজিৎ কিছুটা বলতে চাইছেন। শর্মিষ্ঠা, আমি আপনার কথাটা বুঝতে, আমার কিন্তু সত্যি অসুবিধা হলো, আপনি ঠিক কি বলতে চাইলেন, কিন্তু শুভজিৎ, মানুষ তো তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাই ওষুধের দাম যেভাবে বাড়ছে, ইলেকট্রাল বন্ডে টাকা লুট করেছে বলে যে ওষুধের দাম বাড়ছে, নিঃসন্দেহে মানুষ বুঝতে পারছে। সাধারণ মানুষ যখন ভোট দিতে যাবে, যখন নির্বাচনে নির্ধারণ করতে যাবে, মানুষ তো দেখবে না কে মন্দির কটা বানিয়েছে, মানুষ দেখবে কে কটা হাসপাতাল, কে কটা স্কুল বানিয়েছে, জিনিসপত্রের দাম কে কমিয়েছে, সে আমরা কমাই বা অন্য কেউ কমাক। আমার মতে বিজেপি যদি এরকম ধারণা হয়ে থাকে, এই কথাটা বাম
প্রার্থী এরা মানে মিডিয়া প্যানেলিস্ট যারা যদি কম বলে তত ভালো হয়। মানে কি বলবো না, মানে মানুষ ইস্যু কথা না বলবো না, না। বাম আমলে যে হারে কারখানা বন্ধ হয়েছে, মানুষ ওটা বেকারি, পাঁচটা নাম বলুন ওইখান না। থেকেই শুরু হয়েছে। পাঁচটা নাম বলুন না। সমস্ত পাঁচটা নাম বলুন না। আজকে এটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। আমি পাঁচটা নাম বলে দেবো। এক মিনিট, আমরা আমি পাঁচটা নাম বলে দেবো। প্লিজ প্লিজ আমি পাঁচটা নাম বলে দেবো। আরে বাম আমলে একটা শুভজিৎ, বাম আমলে 5টা কারখানা বন্ধ না, আমি বলে দেবো। আমাদের আজকের যাদবপুরেই আলোচনার বলে বিষয় দেবো। সেটা নয়, আমাদের আলোচনার বিষয় সেটা মুখ্যমন্ত্রী নয়। বুদ্ধদেব Please, ভট্টাচার্য কোহিনূর, বিধানসভায় বলে কোহিনূর, দেবো। please। আরে কৃষ্ণা একটা গ্লাস, শুভজিৎ, আজকের অন্নপূর্ণা আলোচনার গ্লাস, বিষয় এটা নয়। চালিয়া আমরা যে রোলিং পয়েন্টে ছিলাম, মিলস, সেই পয়েন্টে কথা বলুন। জয় ইঞ্জিনিয়ারিং, প্লিজ কোহিনূর, ডোন্ট আর্ট ডিস্টার্ব, মেটাল। ডোন্ট ডিস্টার্ব প্লিজ। শুরু করছি তো লিস্ট। শুভজিৎ, শুভজিৎ, আপনি আমার কথা শুনুন। JSW আপনি আমার কথা তৈরি শুনুন। হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, টাটা হিটাচি মমতা এখানে বন্দ্যোপাধ্যায় এসছে। বলেছেন ইডি টাকা সিজ মাইন্ড করছে, LTI সেই মাইন্ড টাকা হচ্ছে। বিজেপিকে দিয়ে দিচ্ছে। যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সূত্রে যদি বলি ইডি টাকা যে সিজ করছে, যে সেই টাকা বিজেপিকে দিয়ে দিচ্ছে। যে মমতা দেখুন বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন। একটা সত্যি একটা ফেনোমেনন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির দুর্নীতিগ্রস্ত যে নেতারা আছে তাদের বাড়িতে কিন্তু ইডি সিবিআই যাচ্ছে না, যারা বিজেপি নয় মানে অন্তত পদ্মফুল নয় তাদের বাড়িতে ইডি সিবিআই যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা দিকও আছে, ইডি সিবিআই যদি আমার বাড়িতে আসে আমার কিসের ভয় থাকবে? যদি আমি চুরি না করে থাকতে পারি, আমার ভয় থাকার কথা নয় তো। যদি আমি চুরি না করে থাকতে আমার কিসের ভয়? ইডি সিবিআই যে ইচ্ছা আসুক। কিন্তু এটাও আবার দিক আছে যে ইডি সিবিআই কিন্তু বেছে বেছে যারা বিজেপি নয় তাদের বাড়িতেই যাচ্ছে। শর্মিষ্ঠা, আমি আরেকবার আপনার কাছে ফিরবো, একটা বিরতিতে যেতে হবে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইডি টাকা সিজ করছে, বিজেপিকে দিয়ে দিচ্ছে। কারণ নরেন্দ্র মোদী বলেছেন ইডি যে সিজ করেছে টাকা, সেই টাকা তিনি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আইনি খোঁজখবর নিচ্ছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন যে আসলে ইডির যে সিজার তার বেশিরভাগ অর্থ বিজেপির পকেটে চলে যাচ্ছে। এখন বলবো, হ্যাঁ বলুন, আপনাকে তো আমি এই শুনুন, ব্যাপারে আপনার এর তো মতামত জানতে শুনুন, চাই। নরেন্দ্র মোদী যে কথা বলে তার মানে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে। নরেন্দ্র মোদী বলেছেন, তিনি যে রানীমাকে যেটা ফোন করেছেন, যে টাকা কে রানীমা? কিসের রানীমা? দাঁড়ান, রানীমা আবার কি রাজতন্ত্র নাকি এটা? রানীমা কি আরে আবার? তাকে তো সবাই কিসের রানীমা? কে বলে রানীমা? বাবা, কি না, রে রানীমা বাবা? বলে আচ্ছা, বুঝি না। এটা কোনো পয়েন্ট? শুভজিৎ, শুভজিৎ প্লিজ, এটা কোনো পয়েন্ট? এটা কোনো পয়েন্ট? কিসের রানীমা? কে রানীমা? কোন রাজা রাজা নেই। কিছুই বোঝো রাজা না। রানী আবার কিসের? কিছুই বোঝো না। কিসের রানী রাজা? তোমরা হ্যাঁ বুঝি না তো। বুঝো না। না রাজা রানী বাড়ি হবে। বুঝো না। এক মিনিট, তোমরা ISF এর এটা- সঙ্গে যে জোট আরে আপনি করতে কথা যাও, বলতে পারছেন না তো। যারা কে পাচ্ছেন? আপনি কথা পাচ্ছেন যারা না। দুর্নীতিগ্রস্ত, আপনি রানীমা। তাদের রানীমাটা সঙ্গে কে গিয়ে তোমরা রানীমা? জোট করো। কিসের রানী? এখানে কিসের রানী? কোথাকার রানী? তুমি জানো? ওখানে কুইন বসে এলিজাবেথ? তোমরা রানী কাকে বলে জানো? এই এক মিনিট, বসে তার কুইন তোমরা- এলিজাবেথকে ফোন করেছিল? তোমরা ওখানে বিরিয়ানি আরে কিসের খাচ্ছ। রানীমা? কুইন এলিজাবেথ? তোমরা বসে ব্যাঙ্গালোর পাটনায় বিরিয়ানি আমি তো খাচ্ছ। বুঝতে পারছি না এখানে পার্থদা। দুর্নীতি- এটা এটা কোন সালে? আমি আরেকটা বুঝতে পারছি যে 2024 এক সাল, মিনিট, 2024 সাল। আমি যত চেষ্টা করছি আলোচনাটা ফোকাসে রাখার, এই সমস্ত বিষয় তো আরে না, ছোট কুইন আমি এলিজাবেথকে একটা ফোন বিরতি করেছিলেন? নিয়ে ফিরি, আমি একটা বিরতি নিয়ে ফিরি। না, আমরা নরেন্দ্র একটা মোদী ছোট্ট কুইন বিজ্ঞাপন বিরতিতে এলিজাবেথকে যাব। ফোন করেছিলেন? প্লিজ প্লিজ, আমি একটা ছোট্ট বিজ্ঞাপন তোমরা বিরতিতে যাব। তোমরা বলো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে ছিলেন, তারা কে কি বলেছেন তার ভিত্তিতেই মূল আলোচনা হওয়ার কথা। কিন্তু একাধিক ছোট ছোট পয়েন্টে আমরা কিছুটা হলেও নিজেদের ফোকাস থেকে সরে যাচ্ছে। আমি চেষ্টা করছি আলোচনা ফোকাসে আনার। আমরা ফিরে আসছি এই টেবিলে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন এই সময়। আমরা আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রচারের প্রেক্ষিতেই আলোচনা করছি। চেষ্টা করছি দুই শীর্ষ নেতার মুখে যে পয়েন্টগুলো বেরিয়েছে, যা থেকে আমরা মোটামুটি ধরে নিতে পারি এবারে ঠিক কি ধরনের প্রচারে থাকবে এই দুই দল, প্রধান যুযুধান দুপক্ষ এই পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে। আমি বারবার চেষ্টা করছি ফোকাসে থাকতে, কিন্তু এখানে আমরা মাঝে মাঝে ফোকাস থেকে সরে যাচ্ছি। আসলে এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোথাও তিনি আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকেও। নির্বাচন কমিশনকে অন্য কেন্দ্রীয় এজেন্সির মতো তিনি বলতে চেয়েছেন বিজেপি দ্বারা প্রভাবিত। অন্য কেন্দ্রীয় এজেন্সিগুলোর সম্পর্কে তারা যেরকম বলেন, আজকেও বলেছেন, সেই উদাহরণ আপনাদের একটু আগে শুনিয়েছি। কমিশনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের হাত থেকে বাদ যাননি। আর অন্যদিকে নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, তিনি তার বক্তব্যের মধ্যেও কিন্তু কমিশন প্রসঙ্গ এনেছেন। কে কি বলেছেন আগে শুনুন। বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন, যার বিয়ে, তিনি নিজেই পুরোহিত। অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মারলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে। আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও।
আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে করবে, কেউ মাথা নত করবে না, তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। ये टीएमसी के गुंडे आपको वोट देने से रोकते हैं, पूरी हिम्मत के साथ खड़े हो जाइए। इस बार इलेक्शन कमीशन बहुत जागरूक है, आपके एक एक वोट की ताकत वो समझता है और इसलिए नीडर होकर वोट देने के लिए निकलना है। আমি কোহিনুর আপনাকে দিয়ে শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, যার বিয়ে তিনিই পুরোহিত, কোথাও একটা শোনালো না যে কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন যারা এই এত বড় যোগ্যটা করছে জাতীয় নির্বাচন, তার প্রতি কোথাও একটা অনাস্থা? ডেফিনেটলি আমাদের ডে ওয়ান থেকে আমরা জানি তো কি প্রসেসে নির্বাচন কমিশনার ইলেক্ট হয়েছে, সেখানে কার কার ভোট আছে, কে কে আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের ক্যাবিনেটের মন্ত্রী দুই, আর সাথে বোঝায় প্রকাশ্যে নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করবেন, তাও একদম দলের শীর্ষ নেত্রী। আরে বাবা, যদি আমি ব্যাটসম্যান হই, আমি ব্যাটসম্যান আর ওইদিকে আমার ক্যাবিনেট মন্ত্রী রানারে দাঁড়িয়েছে আর আমি আম্পায়ার ঠিক করে দিই, জীবনে আম্পায়ার আমার আঙ্গুল তুলবে, আউট হবে? এটাই তো পরিষ্কার কথা এবং এটাই তো হচ্ছে। আগে তো চিফ জাস্টিস ছিলেন, অপোজিশন লিডারের সঙ্গে ভোটটা 2:2 হতো, সেখানে কোয়েশ্চেন থাকতো, এখন তো 2:1 হয়ে গেছে, এবার 2:1 ইনফ্যাক্ট 3:1 হয়েছে। 3:1 ওখানে নির্বাচন কমিশনার ইলেক্ট। আচ্ছা, আপনারা একটা রাজনৈতিক দল, যখন নির্বাচন হচ্ছে তখন তো আর আপনি শাসক দল বিরোধী দল এসব না, আপনারা একটা রাজনৈতিক দল, বিজেপি একটা রাজনৈতিক দল, ওই সিপিএম একটা রাজনৈতিক দল, শুভজিৎ যার সদস্য। শুভজিৎ, আপনারাও কেন আস্থা বলছেন যে আপনাদেরও আস্থা নেই কমিশনের উপরে? এখন পুরো প্রশাসন বা মডেল কোড অফ কন্ডাক্ট যাকে বলা হয় সেটা সমস্তটা নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা আরো বেশি কিছু আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন বোধহয় নিজের যে দায়িত্ব সে দায়িত্ব আরো সঠিকভাবে পালন করবে। কিন্তু এটা তো ঠিক যে ঘটনাচক্রে নির্বাচন কমিশন যে প্রসিডিওরে এবার তৈরি হয়েছে, মানে যেটা বডিটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভয়েস অফ ডিসেন্ট বা ভয়েস অফ অপোজিশনকে রাখা হয়নি, কারণ ভারতবর্ষের মতো শুভজিৎ, দেশে নির্বাচন কমিশনের প্রতি আপনাদের তার কাছ থেকে এক্সপেকটেশন তারা মিট করতে পারছে না, দ্যাট ইজ ডিফারেন্ট। নির্বাচন কমিশনের প্রতি এখন কার উপর আস্থা রাখবো? নির্বাচন কমিশন ইজ কন্ট্রোলড বাই সামবডি এলস অর এ পলিটিক্যাল পার্টি ইজ সামথিং এলস। তো why not? এক সেকেন্ড 1975 সালে ইন্দিরা গান্ধীর ক্যান্ডিডেচার চলে যায়, সে রাষ্ট্রশক্তি ব্যবহার করেছিল বলে। আর নির্বাচন ঘোষণা হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে যাচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার করে, তাকে কেউ একটা শোকজ চিঠি পর্যন্ত ধরাচ্ছে না, এরপর আপনি হাততালি দিয়ে বলবেন নির্বাচন কমিশন দারুণ কাজ করেছে? হয় নাকি কোনোদিন? আপনার কাছে শর্মিষ্ঠার কাছে জবাব শুনুন। আমি একটা 10 সেকেন্ড, এই দেশের সমস্ত এজেন্সিকে যেভাবে রাষ্ট্রশক্তিকে সামনে রেখে ব্যবহার করছে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ছিল, মানে এখন তো নেই। আরে সমস্ত এজেন্সি আর নির্বাচন কমিশন, প্রসিডিওরটা কি? নির্বাচন আরে আগে তো সিবিআই নিউট্রাল কথা বলতো, হয়তো আগে তো ইডি নিয়ে এত প্রশ্ন ছিল না, ব্যাপারটা আগে তো সেই ED নিয়ে নিয়ে হচ্ছে প্রশ্ন তো। ছিল না, এক মিনিট, আপনি একটু আগে কোহিনুর সরাসরি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী যে নির্বাচনী প্রচারে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করছেন, নীরব, কোন রকম দেখছেই না সেটা। এটা এই ব্যাপারে শর্মিষ্ঠা আপনার কোনো জবাব আছে? সেটা গান মনে পড়ে গেল কোহনির কথা শুনে, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, খুব কষ্ট, পৌরোহিত্য না, করতে definitely পারছে না কষ্ট বলে। হবে। পৌরোহিত্য নির্বাচন করতে পারছে না, কমিশন খুব যদি কষ্ট হচ্ছে। নির্বাচন আচ্ছা, আমরা বলুন, পঞ্চায়েত উত্তর ইলেকশন দিন, দেখেছি, উত্তর দিন। আমরা পঞ্চায়েত আপনি দাঁড়ান, প্লেন, আমাকে উত্তর দিন, হেলিকপ্টার ওনার কথা ব্যবহার করা উত্তর যাবে? দিন, আমাকে হেলিকপ্টার ওনার ব্যবহার করা কথা উচিত? আমাকে হেলিকপ্টার ব্যবহার করা উচিত? মুখ্যমন্ত্রী যখন চপারে করে করে সব নির্বাচন আরে সে তো করছেন, কি নির্বাচন বলছেন কমিশন, আপনি? সেটা কি কি গভর্নমেন্টের বলছেন নাকি? আপনি? গভর্নমেন্টের আপনাদের নাকি? কথা বলবেন না। হেলিকপ্টার আমরা গভর্নমেন্টের। পঞ্চায়েত দাঁড়ান, হেলিকপ্টার পঞ্চায়েত গভর্নমেন্টের। ইলেকশন আমরা হেলিকপ্টার দেখেছি, গভর্নমেন্টের। পঞ্চায়েত হেলিকপ্টার ইলেকশন আমরা গভর্নমেন্টের। দেখেছি, আমরা হেলিকপ্টার পঞ্চায়েত গভর্নমেন্টের, দেখেছি, বলার ক্ষমতা নেই। ইলেকশন এখন হয়েছে, পঞ্চায়েত পঞ্চায়েতে, আসবে, সমবায় ভোট পঞ্চায়েতে আসবে, ব্যালট পেপার গিলে শনি নেওয়া পুজো হয়েছে, কমিটি আসবে, প্রার্থী দিতে এই দেওয়া হয়েছে, নির্বাচনের এক মিনিট শর্মিষ্ঠা শুনুন। কি ব্যবস্থা নিয়েছেন কোহিনুর, আপনারা? যদি ব্যাপারটা অনৈতিক হয়, যদি ব্যাপারটা মডেল কোড অফ কন্ডাক্টে আটকায়, তাহলে সরাসরি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ করা উচিত। আপনারা অভিযোগ করেছেন? Yes. তারপরেও নির্বাচন কমিশন না, নেই তো, আমি তো বললাম তালান্ডু থেকে ছিল শুরু হওয়ার পর। ইন্দিরা গান্ধীর ক্যান্ডিডেচার চলে যায় জেতার পর, ইলেকশনে জেতার পর 1975 সালে। নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করার পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এটা শুনুন, বিমান বাহিনীর হেলিকপ্টার একদম, ব্যবহার করছে নরেন্দ্র মোদী। একটা যে কেউ যেতে পারে নির্বাচন কমিশন, সবার মানে কে বললো? উন্মুক্ত মডেল দ্বার। কোড অফ কন্ডাক্টটা দাঁড়ান, করুন। উন্মুক্ত দ্বার। নির্বাচন কমিশন কি করবে? হ্যাঁ, নির্বাচন বলছে, কমিশনের আউট তুলছে না তো। মুখপাত্র আমি এই নই, সময় আউট তুলছে আমি না তো। নির্বাচন কমিশনের আসছি, আপনার কাছে। মুখপাত্র আউট তুলছে নই। না তো। কিন্তু আমি একটা কথাই বলবো, তৃণমূল যদি এই সমস্ত কথা বলে এটা সত্যি হাস্যকর। আমরা পঞ্চায়েত ইলেকশন দেখেছি, আমরা কর্পোরেশন দেখেছি, কিভাবে ইলেকশন হয়েছে মিডিয়াগুলো প্রচার করেছে, তারাই কথা মানে বলছে। আপনি শোধ তুলছেন? তখন শোধ তোলার কোনো ব্যাপারই না। ঠিক বলছেন, আপনি ঠিক আরে বলছেন, আপনি হয়েছে। পাঁচটার এটা হয়েছে, ঠিকই বলছেন। রাজ্যের বিধানসভা ইলেকশন হয়ে আরে গেছে আপনি কিছুদিন যা আগে। বলেছেন যে আপনারা পঞ্চায়েত নিয়ে দেখেন না? একদম সহমত। সারা ভারতবর্ষে পঞ্চায়েত আমি বলছি ইলেকশনগুলো যে যা হয়েছে আপনারা দেখেন পঞ্চায়েত না কিভাবে একদম একদম ইলেকশনগুলো আপনার সাথে সহমত হয়ে বলছি তো যে পঞ্চায়েতে যা CPM এর আমলে হয়েছে কিভাবে পঞ্চায়েত ইলেকশনগুলো হতো, সায়েন্টিফিক রিগিং আমরা ভুলে যাইনি, সব মনে আছে। কিরকম সেম হয়? দিদি, কায়দায় scientific তৃণমূল কেমন হয় চলছে। বলুন তো একটুখানি? সেম না, কায়দায় ওই termগুলো তৃণমূল ভালো চলছে। শিখে এইসব আসুন। কথা অন্য বলবেন অন্য না। বিষয়ে এইসব যাবেন না কথা প্লিজ। বলবেন না, না। অন্য বিষয়ে যাবেন না। কথা বলবেন এক মিনিট, এক মিনিট। একদম বলবেন শুভজিৎ, না। এজেন্সিকে শুভজিৎ ব্যবহার এক্সকিউজ মি এইসব প্লিজ। কথা বলবেন শুভজিৎ না। কোঅপারেট। শর্মিষ্ঠা, আমি এবার একটু আজিজুল সাহেব আপনার কাছে ফিরে আসি। দেখুন, নির্বাচন কন্ডাক্ট করার কথা নির্বাচন কমিশনের, তাহলে কি আমরা প্রচারে দেখবো আগাগোড়া তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যাবেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন হয়ে যাওয়ার পর যতক্ষণ না গোনা হচ্ছে ভালো করে মেশিনগুলো পাহারা দেবেন। পাবলিককে বলছেন, মানে তার অনুগামীদের বলছেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছেন। নির্বাচন কমিশনের কথা যদি বলেন, আমি রাজ্য থেকেই শুরু করব। আমাদের যে পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন করে, যে রাজ্য নির্বাচন কমিশনের যিনি প্রধান তিনি রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত হন। ফলে সেখানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকে এবং তার বাস্তবতা পঞ্চায়েত নির্বাচন বা পৌরসভা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এটা আমি স্বীকার করে নিয়ে বলছি। প্রশ্ন কেন? তার যা উদাহরণ আমরা দেখেছি তাতে Exactly. একটা প্রশ্ন আছে। আমরা কেন, আমরা এর আগেও দেখেছি, মানে শুধুমাত্র 2011-র পর থেকে নয়। দেখতে পান না। পশ্চিমবাংলায় এই রাজনৈতিক, সময় মনে হয় চোখের ডাক্তার দেখাতে হবে। আমি বলি পশ্চিমবাংলায় রাজনৈতিক এখন দেখতে পাচ্ছেন না। কোহিনুর, আমি বলি পশ্চিমবাংলায় রাজনৈতিক সহিংসতা পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এটা তো ঘটনা, যার ফলে 40 আসনের মানে 39 আসন পন্ডিচেরিকে আরে যদি জেতা সিটকে হারা আমি করে বলিনি, ওরা আমি হারা বলিনি, দেখিয়ে আমি দিচ্ছে। বলিনি। জেতা সিট তামিলনাড়ু- জিতেছে, আরে- পুরুলিয়া, বাঁকুড়ার করেছে বিভিন্ন প্রাইম জায়গায় মিনিস্টার, করা উচিত। জিতেছে, পার্থদা, আমি কি তাদেরকে বলবো? হারা করা সিট উচিত। করে দিয়ে তাদেরকে হারিয়ে দিয়েছে। পার্থদা, আমি কি আগে বলবো? এক মিনিট, আগে আজিজুল সাহেবের আর বক্তব্য বলবেন শেষ না। হোক। আমি বলিনি। আগে আজিজুল সাহেবের বক্তব্য শেষ হোক। আমি রাজ্য নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছি, কিন্তু এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন সেন্ট্রাল কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়ে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন তুলতো না। এইটা একটা বড় জায়গা। কেন তুলতো না? কারণ 3 সদস্যের যে কমিটি ছিল তাতে দেশের বিচার বিভাগের একজন ছিলেন, সেখানে সরকারের দুজন, মানে একই দলের। আমরা তো স্বীকার করতে হবে যে আমাদের দেশের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, তাতে কোনো একটা রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল মিলে তারা সরকার গঠন করে। কোথাও না কোথাও দলীয় প্রভাব থেকে সরকার কখনো মুক্ত হতে পারে না এবং তার দলীয় এজেন্ডাগুলো সরকারে এসে সেগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যেমন করে আমাদের দেশে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, তিনি ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী, রাম মন্দির তিনি উদ্বোধন করতে যাচ্ছেন 370, এগুলো তো দলীয় এজেন্ডা ছিল। প্রশ্ন না, কিন্তু হচ্ছে পয়েন্টটা আমি আবার পয়েন্টে ফিরে আনি আপনাকে। না, আজিজুল বলছেন প্রধানমন্ত্রী না, না, আমি 10 শুভজিৎ, সেকেন্ড ওনার শুভজিৎ। একদিকে বলি যে ভারতবর্ষের সংবিধান বা ভারতবর্ষের যে গঠনতন্ত্র মানে সংসদীয় গণতন্ত্র, যেমন আমাদের পিএসসি চেয়ারম্যান জেনারেলি অপোজিশন লিডারকে দেওয়া হয়। এর কারণটা কি? এই যে মানে বহুত্ববাদের যে কনসেপ্টটাকে নিয়ে আসা, Exactly, electoral democracy। এই পয়েন্টটার কথা বলছি, ফরমেশন, যে বডিটা যে ফর্ম হয়েছে এবং ইলেকশন আমি বলি, কমিশনের যে যখন ফরমেশন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, সোমনাথ মন্দির যখন উদ্বোধন হয় তখন রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি যেতে চেয়েছিলেন, নেহেরু কিন্তু বাধাদান করেছিলেন, আপনি দেশের রাষ্ট্রপতি, আপনি ধর্মীয় কোনো প্রোগ্রামে যেতে পারেন না, কারণ ধর্ম থেকে সরকার অনেক দূরে সমদূরত্বে না, অবস্থান কিন্তু যে করছে। পয়েন্টে আমি ছিলাম সেখানে ফিরে আসুন। আমি ইলেকশন কমিশনে আসছি। আমি বলছি না, আমি election নরেন্দ্র commission-এ মোদী আসছি। যদি হেলিকপ্টার ব্যবহার করে থাকেন সেনাবাহিনীর, সেটা আদৌ এমসিসি চলাকালীন তিনি করতে পারে না, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তারা বলছেন কমিশনকে জানানোর পরে তারা চুপ সাকেত করে আছে। গোখলে আমাদের আরে complaint করেছে। ব্যাপারটা যদি বেআইনি হতো, ব্যাপারটা যদি গ্রহণযোগ্য না হতো, তাহলে কি কমিশন চুপ করে থাকতো? আপনারও কি এরকমই আস্থা কমিশনের উপর? আমি একটা কথা বলি, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে 2019 সালে নির্বাচনের প্রশ্ন উঠেছিল। অশোক লাভাসা মাঝখানে তিনি পদত্যাগ করে চলে গেলেন কেন? কারণ প্রধানমন্ত্রীর এই যে প্রধানমন্ত্রীকে কিছুটা ছাড় দেওয়া, স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছুটা ছাড় দেওয়া, এটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি যতটা জানি সেই সময় নির্বাচন কমিশনের 3 সদস্যের মধ্যে একটা বিরোধিতার জায়গা চলে এসেছিল। অর্থাৎ সেখানে মানে বিরোধী দলের নেতাদেরকে অনেক সময় সেন্সারিং করা হচ্ছে, প্রধানমন্ত্রীকে সেন্সার করা হচ্ছে না। এবং আমি তো বলবো যে খানিকটা ওই ব্যাটিং এ ক্রিকেটের নেট প্র্যাকটিসের মতো। আমি কোহিনুরকে একটা প্রশ্ন করতে চাই। আমার বলা হলো যে না। আমি আসছি আবার ফিরে আপনার কাছে। আমি কোহিনুর, আপনার এই যে আপত্তি, অর্থাৎ প্রধানমন্ত্রী কেন সেনাবাহিনীর কপ্টার ব্যবহার করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কপ্টার ব্যবহার করছেন, সেই কপ্টারের পয়সা দল মেটাচ্ছে,
রাজ্য সরকার না। Affidavit আছে। আপনার কি মনে হয় যে বিজেপির কাছে কপ্টারের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই, না, যার জন্য আমার- নরেন্দ্র মোদীকে আর্মি আমার কি মনে না হয়- হতে পারে, এটা না, আমি জানি আমি- না, আপনি প্রশ্নটা তুলেছেন, কিন্তু তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না পরবর্তী প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন MCC তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এই গভর্নমেন্ট এই মুহূর্তে এমসিসি চলাকালীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যে চলাচল, মানে সেটা যে কোনো protocol সেন্ট্রাল অনুযায়ী মিনিস্টার হয়। হোক, যাই হোক, সেই প্রোটোকল এখন বিকজ যাওয়া যায় না। আমি আপনাকে আমি ব্যাখ্যা দিচ্ছি না, আমি বলছি আমি সম্ভাবনার কথা। আপনাকে ক্লিয়ার বলছি। আমি জানি না পার্থদা কি দায়তে আপনি এত ডিফেন্সিভ, এত নরম ব্যাপারটার উপর। পরিষ্কার বাংলা হচ্ছে, ভারতবর্ষের নির্বাচন ঘোষণা হওয়ার পর নরেন্দ্র মোদী তিনি একটি দলের নেতা, তিনি কন্টেস্টিং ক্যান্ডিডেটও হয়তো নিশ্চয়ই এখনো ডিক্লেয়ার করেন, কিন্তু 18 মার্চ তিনি হেলিকপ্টার করে কোনো তার মানে সরকারি কাজ নয়, চন্দ্রবাবু নাইডু এবং পাওয়ান কালিয়ানের মিলিত মিটিংয়ে, সেই মিটিংয়ে পালান্ডুতে তিনি গেছিলেন, এয়ারফোর্স ব্যবহার করে গেছিলেন, তার ছবি আমার কাছে আছে, আপনি চাইলে দেখাতে পারেন। 18 মার্চ আমাদের এমপি সাকেত গোখলে নির্বাচন কমিশনে অভিযোগ করেন, কিন্তু তারপর থেকে কোনো আর রিপ্লাই আসেনি। আমার প্রশ্ন হচ্ছে, আপনার অভিযোগ আপনি আমরা এর আগেও দেখেন, শুনেছি, আবার শুনলাম। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু এখানে নির্বাচন কমিশনের ভূমিকা অমুক তমুক আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে তৃণমূল কংগ্রেস অনাস্থা জানিয়েছে, আর নরেন্দ্র মোদী অবশ্যই কমিশনকে নিয়ে কমিশনের উপরে আস্থা জানিয়েছেন, এবং তিনি বলেছেন যদি কেউ আপনাদের ভোট দিতে বাধা দেয় তাহলে কমিশনকে জানান। এবার আবার পরবর্তী প্রসঙ্গে আসি, কারণ না হলে আমাদের হাতে যা সময় আছে অনেকগুলো বিষয় ছোঁয়া যাবে না। শর্মিষ্ঠা, আবার আপনার কাছে ফিরে আসবো। আপনি জানেন তৃণমূল কংগ্রেস যে বিষয়গুলোকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এবং লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকাটা 1000 টাকা করে দেওয়া হয়েছে, কারোর ক্ষেত্রে সেটা 1200 টাকাও করে দেওয়া হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা পরিষ্কার বলছেন, আমরা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারও থাকবে। আজকে দেখলাম নরেন্দ্র মোদী বলছেন 3 কোটি লাখপতি দিদি বানাবো। এটা কি লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার? প্রধানমন্ত্রী বলছেন মানে এবার আপনাদের অন্যান্য নেতারাও বলবেন। না শুনুন, মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমরা না থাকলেও, যেটা আপনি বললেন যে পাবেন না লক্ষ্মীর ভান্ডার, এটা তো সরকারি প্রকল্প, সরকারি প্রকল্পের টাকা তো সবাই পেতে পারে। তৃণমূল কংগ্রেসের সরকার এটা চালু করেছে, চালু চালু করতে পারে, কিন্তু প্রকল্পটা তো সরকারি প্রকল্প, এবং সেটা তো কেউ কারোর ঘর থেকে দিচ্ছে না, এটা আমাদের টাকা। তো সুতরাং এটা আমরা না থাকলে তোমরা পাবে না, এইটা বলাটা কিন্তু ভুল, পুরোটাই ভুল। কারণ হচ্ছে এটা সরকারি প্রকল্পের টাকা, আপনার টাকা, কেউ কারোর ঘর থেকে কিন্তু দিচ্ছে না। এবার নরেন্দ্র মোদী তিনি এর আগের ইস্তাহারে 19-এ যে কথাগুলো তিনি প্রত্যেকটাই তিনি ফুলফিল করেছেন, এবং তিনি এবার বলছেন এবারে যারা মা বা বোনেরা তাদের জন্য তিনি কর্মসূচি তিনি এনেছেন, তিনি আমি এগুলো করব। তার মানে কি লক্ষ্মীর ভাণ্ডারের কাউন্টার আনতে হচ্ছে বিজেপি? কোনো কাউন্টার না, এটা তৃণমূল কংগ্রেস নয়। 3 কোটি লাখপতি দিদি বানাবো, এটা বেসিক্যালি লক্ষ্মীর ভাণ্ডারকে কোনোভাবে আপনাদের জবাব দিতে হবে। বা মেয়েদের বিভিন্ন প্রকল্প ছিল। আমি শুধু আপনাকে এক মিনিট কইনুর প্লিজ যেরকম জল জীবন, আমাদের জল জীবন মিশন, আমাদের আবাস যোজনা, সবই তো নির্মল মিশন বাংলা, সবই তো কেন্দ্রীয় সরকারের আবাস। আমি আপনাকে একটা ছোট্ট জিনিস শুধু মনে করাতে চাই যে এই নরেন্দ্র মোদীকে 19-এর নির্বাচনী প্রচারের আগে আমরা বলতে দেখেছি যে এই ডোল পলিটিক্স, এটাকে তিনি কটাক্ষ করেছেন। তিনি মনে করেছেন যে পাইয়ে দেওয়ার রাজনীতি, পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার রাজনীতি, এটাকে তিনি কটাক্ষ করেছিলেন। আজকে তাহলে বিজেপিকে ওই রাস্তায় হাঁটতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিহত করা। না, এটা পাইয়ে দেওয়া রাজনীতি যেটা বলছেন সেটা পাইয়ে দেওয়া না, এটা কিছু যারা প্রান্তিক মানুষ তাদেরকে তিনি, যেমনি আমাদের স্টার্ট আপ ইন্ডিয়া বলুন বা বিভিন্ন বলুন আপনারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বা যেটা আমাদের জনধন যোজনা, যেটা কিছু দিয়ে মানুষের কিছু করে দেওয়ার সুযোগ, কিছু করে দেওয়ার সুযোগ মানুষকে ব্যাংক থেকে অল্প সুদে লোন, মানুষের কাজের মধ্যে হবে। হ্যাঁ, কি করে হবে? মানুষকে তার কাজের মাধ্যমে হবে। মানে বিশ্বকর্মা যোজনা, এখন একটা নতুন আমাদের শুরু হচ্ছে বিশ্বকর্মা যোজনা। শুভজিৎ, আপনার কাছে শুনুন, দেখুন আপনারা আজকে আমরা পাইয়ে দেওয়ার জন্য আমরা নিজের পায়ে দাঁড়ানোর রাস্তা তৈরি করে দিচ্ছি। সেটা কিন্তু প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেননি। প্রধানমন্ত্রী বলেছেন আমি 3 কোটি লাখপতি দিদি তৈরি করব। অর্থাৎ কোথাও, আমি শুভদীপ আপনারা জানেন একটা সময় তো আপনারাও সরকার চালিয়েছেন, এই যে প্রধানমন্ত্রী বলছেন বা একটা কি বলবো অন্যরকম ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন যে এই 3 কোটির মধ্যে আপনিও থাকবেন, আর এই জাস্ট 1000-1200 ব্যাপার না, লাখপতি হয়ে যাবেন। ব্যাপারটা কি তাই? দেখুন, মানুষকে কিছু আর্থিক সাহায্য করলে তাকে একটা প্রাথমিক জায়গায় তাকে এম্পাওয়ার করার জন্য একটা সুযোগ দেওয়া যায়,
কিন্তু আপনি যদি একটা মানুষকে সার্বিকভাবে একটা তার কর্মসংস্থান করতে না পারেন, তাহলে তো সেই টাকাটা দিয়ে কোনো মূল্য থাকবে না। আপনি 1000 দিন বা 2000 দিন বা 5000 দিন, প্রাইমারিলি তার কিছু লাভ হতে পারে। কিন্তু এই যে নরেন্দ্র মোদী বলেছিল যে 2 কোটি বেকারের চাকরি হবে বছর বছর, মানে এখন 10 বছর 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা। সে 20 কোটি বেকারের চাকরি নিয়ে তো প্রশ্ন হবে, আমার প্রশ্ন শুভজিৎ, লক্ষ্মীর ভান্ডারের কাউন্টার এই 3 কোটি লাখপতি দিদি অজানার কি। এখন নরেন্দ্র মোদী দেখছে যে এই ধরনের পলিটিক্স বা ওয়েলফেয়ার স্টেটের যে মডেলের পলিটিক্স, সেই মডেল অফ পলিটিক্সে উনি যদি মানসিকভাবে সমর্থন নাও করেন, ওনাকে এদিকে আসতে হবে। বামপন্থীরা তো সবসময় এই ধরনের যে ওয়েলফেয়ার স্টেটের যে স্কিমগুলো হয় সেগুলোকে সবসময় সামনের থেকে সাপোর্ট করে, কিন্তু বলে যে এগুলোর পাশাপাশি কর্মসংস্থান আনতে হবে। কিন্তু এখন নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে যে শর্ট টার্মে যদি কিছু পাওয়া যায়, সেই জায়গা থেকে ওনারা এই অবধি বলেই ছেড়ে দিচ্ছেন, তারপরে ফিউচারটা ভাবছেন না। আমি এবার আজিজুল সাহেব আপনার কাছে আসবো। দেখুন, নরেন্দ্র মোদী যেভাবে আক্রমণ করেছেন রাজ্যের সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে, তা হলো কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে তার সুবিধা এই রাজ্যের মানুষ পাচ্ছেন না। তিনি বলেছেন আমরা অনেক টাকা দিয়েছি এই রাজ্যের মানুষের কাছে, সেই টাকা সাহায্য হিসেবে পৌঁছয়নি, টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। আজকেও বলেছেন। এই যে 3 কোটি লাখপতি দিদি, এই কনসেপ্টটা কেন নিয়ে এসলো বিজেপি? আপনারও কি মনে হয় যে কোথাও একটা বিজেপির এই লক্ষ্মীর ভান্ডারের সাফল্য নিয়ে কোনো সন্দেহ আছে যে ওইটার জন্য তৃণমূল কংগ্রেস অনেক বেশি জনসমর্থন পেতে পারে? দেখুন, এখনকার রাজনীতিতে রেউড়ি কালচার, যেটা কোহিনুর একটু আগে বলছিল শুনছিলাম, আমার কথা নয়, রেউড়ি কথাটা বলেছিলেন নরেন্দ্র মোদী, তিনি কটাক্ষ করেছিলেন এই ব্যাপারটাকে। উত্তরপ্রদেশে নির্বাচনে প্রধানমন্ত্রী প্রথম বিরোধী, বিশেষ করে সমাজবাদী দল বা অন্যান্য বিরোধী, তাদেরকে এই রেউড়ি কালচারে সমালোচনা করেছিলেন। কিন্তু মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় এবং আমি যদি কিছুটা বলি তেলেঙ্গানা, সেখানে মোদীর যে ভাষণ বা বিজেপির যে তাদের যে কৌশল ছিল, পুরোটাই রেউড়ি সংস্কৃতিকে বিকশিত করা। সেখানে 400-450 টাকায় গ্যাস সিলিন্ডার থেকে দেওয়া থেকে শুরু করে এই খানিকটা আমাদের পশ্চিমবাংলার লক্ষ্মীর ভান্ডারের মতো কিছু একটা প্রকল্প। আমার জায়গা হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার বলো বা বেটি বাঁচাও বেটি পড়াও, এই রকম সামাজিক ন্যায় কল্যাণে সরকার টাকা ঢালতেই পারে, কিন্তু কখন ঢালতে পারে যে এটা করতে গিয়ে রাজ্যের বা দেশের আর্থিক বোঝা হচ্ছে কিনা, এইটা দেখা দরকার। বাংলার উন্নয়নমূলক প্রকল্প তৃণমূল করতে দিচ্ছে না, বহু টাকা বাংলায় পাঠিয়েছি, কাজে লাগেনি বলছেন প্রধানমন্ত্রী। বলছেন আজকে বলেছেন সরকার তো বঞ্চনার অভিযোগ করছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তৃণমূল করছে, প্রধানমন্ত্রী করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র চেয়েছিলেন। আমি যেটা বলতে পারিনি সেটা হচ্ছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে বলা হয় যে বাম সরকার যখন চলে যায়, যেটা যে ঋণের বোঝা ছিল সেটা অনেক গুণ বেড়েছে। 1, 2 নম্বর, কেন্দ্র সরকারের কথা বলি না, আপনাকে বলি 2014 সালে মোদী সরকার আসার আগে কেন্দ্র সরকারের ঋণের বোঝা ছিল 55 লক্ষ কোটি টাকা, আর এখন আপনি মিলিয়ে নেবেন 205 লক্ষ কোটি টাকা। 10 বছরে কত গুণ বেড়েছে। অর্থাৎ এই যে মোদী সরকার বলে পৃথিবীর সবচেয়ে দ্রুততম অর্থনীতির দেশ, সেই দেশটা এখনো বৈদেশিক এই বিগত 10 বছরে মোদী সরকার যেভাবে, অর্থাৎ রেউড়ি সংস্কৃতি কোন দেশের বা কোন রাজ্যের আর্থিক স্বাস্থ্যকে মানে সবল করতে পারে না। লক্ষ্মীর ভান্ডার কি রেউড়ি সংস্কৃতি? আপনার থিওরি কি বলে? নগদ টাকা দেওয়া। তাহলে তৃণমূল কংগ্রেস এই রেউড়ি সংস্কৃতি সাহায্য নিয়েই ভোট চাইছে তো? আমি বলছি যে সামাজিক কল্যাণ খাতে আসতেই পারে টাকা, কিন্তু রাজ্যের আর্থিক যে সামর্থ্য সেইটা বোঝা, অর্থাৎ এটা যেন আর্থিক বোঝা হয়ে না দাঁড়ায়। অর্থাৎ কর্মসংস্থানের প্রশ্নে, শিল্পায়নের প্রশ্নে, কৃষি, বিশেষ করে আমাদের রাজ্যে একটা বিশাল সংখ্যক মানুষ কৃষিতে তারা কাজ করছে, তাদের ক্ষমতায়ন, তাদের এই যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2022-এর মধ্যে ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের ডবল করে, অর্থাৎ কৃষকদের আয় ডবল করে দিবেন, পেরেছেন কি? পারেননি। কিন্তু আপনি যে পয়েন্টটা বললেন কোহিনুর, আমাদের হাতে সময় কমে আসছে, আপনার কাছে এটা জানতে হবে যে রেউড়ি কালচার, এই লক্ষ্মীর ভান্ডারের রেউড়ি কালচার এবং রেউড়ি কালচারে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস ভোট চাইতে। গরিব মানুষের কাছে এম্পাওয়ারমেন্টের জন্য তাদের অর্থ সাহায্য এবং ডাইরেক্ট যাদের পারচেসিং পাওয়ার তাদের হাতে থাকে, এইটা আমার মনে হয় না রেউড়ি কালচার। যারা এই রেউড়ি কালচার এটাকে বলেন তারা মানুষকে, গরিব মানুষকে অপমান করেন বলে আমার বিশ্বাস। 1, 2 হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রথমে 15 লক্ষ খাতায় লেখা আছে, তারপর যা হিসাব ওই কুইন এলিজাবেথ না কাকে ফোন করেছিলেন, সেখানে 3000 কোটি ভাগাভাগি, তাতে দেখা গেছিল 21 টাকা করে পাওয়া যাবে। তাহলে 15 লক্ষ 21 টাকা, 15 লক্ষ 21 টাকার পর এখন 1 লাখ টাকা একজন মহিলাকে দেবে। তাহলে একজন মহিলার কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত 10 বছরে বাকি রইল 16 লক্ষ 21 টাকা। তো এই 16 লক্ষ 21 টাকার জুমলা আর
10 বছর পর তো আর চলবে না। দেখুন, আমি একটা পরিষ্কার কথা এখানে বলে দিতে চাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এরকম হাজারটা কমিটমেন্ট, এই যে বলো না আমরা ম্যানিফেস্টোতে দিয়েছি, ম্যানিফেস্টোতে দিয়েছিল 30 টাকায় পেট্রোল ডিজেল হয়ে যাবে, ম্যানিফেস্টোতে দিয়েছিল কাঁদতে কাঁদতে দাউদ ইব্রাহিম চলে আসবে, ম্যানিফেস্টোতে দিয়েছিল অরুণাচল প্রদেশ ছেড়ে চলে যাবে চীন, এসব তো ম্যানিফেস্টোতে ছিল। আমরা তো দেখলাম অরুণাচল প্রদেশের বহাল তবিয়াতে চীন আবার গ্রামের নামকরণ করে ম্যাপে করে দিল, ভারতবর্ষ কারি নিন্দা করেছে। আমরা দেখেছি পেট্রোল এখন 3 ডিজিটে চলে গেছে, 3 ফিগারে চলে গেছে পেট্রোল। কিন্তু এই অভিযোগটার কি হবে কোহিনূর? কোনটা? এই রাজ্যে তো সরকারে তৃণমূল কংগ্রেসই থাকবে, তাহলে কি আমরা দ্রোণ দিদি পাবো না? যে কথা আজকে নরেন্দ্র মোদী বলেছেন, কোন কেন্দ্রীয় প্রকল্প এখানে। আমি বিজেপির মুখপাত্রকে চ্যালেঞ্জ করলাম, বেটি বাঁচাও বেটি পড়াও এর কি সুবিধা এবং 5 জন বেনিফিশিয়ারির নাম যদি এখানে উনি বলে দিতে পারেন। সব বাজে কথা বললে হবে? জনধন যোজনা কি? 0 ব্যাংক অ্যাকাউন্ট, এই তো কোটাকে আছে 0 ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, এটা নাকি কেন্দ্রীয় সরকার দেবে। ওই ব্যাংক অ্যাকাউন্ট লোকে করেছে, ওর মধ্যে কন্যাশ্রীর টাকা ঢুকেছে। ওই ব্যাংক অ্যাকাউন্ট করেছে লোকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে। ওই ব্যাংক অ্যাকাউন্ট করেছে যুবশ্রীর টাকা ঢুকেছে। অ্যাকাউন্টটা তো দরকার ছিল তখন, আরে না হলে তো ক্যাশে যেতে হতো সেই টাকা এবং আবার দুর্নীতি হতো। আমার কথা না হচ্ছে যে কে অ্যাকাউন্ট তো প্রাইভেট ব্যাংক, আপনি বলুন না কটা ব্যাংকিং হয়েছে আজকে নরেন্দ্র আমার মোদী প্রশ্ন বলেছেন আপনি কৃষকদের টাকা বলছেন না, কিন্তু কৃষকদের টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আমাকে বলতে দিন, আমার প্রশ্ন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবে কোথায়? কতগুলো ব্যাংক সংকুচিত হয়েছে আপনি বলুন গত 10 বছরে? কতগুলো ব্যাংক সংকুচিত হয়েছে? গ্রামের মানুষ কোন ব্যাংকে যাবে? কিন্তু কোনো আজকে লক্ষ্মী ভান্ডারে মানুষের অ্যাকাউন্ট ভুল হচ্ছে, টাকা ঢুকছে না কেন? কারণ কি আইএফএসসি কোড খুঁজে পাচ্ছে না। দুটো ব্যাংক এক হয়ে গেছে, আইএফএসসি কোড মেলাতে পারছে না, ব্যাংক সংকুচিত হয়েছে। জনধন যোজনার নাম করে গেছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা উঠেছে, আর দিনের পর দিন একের পর এক ব্যাংক সংকুচিত বলুন হয়েছে। শর্মিষ্ঠা, আমাদের হাতে আর সময় মেহুল চকসি শর্মিষ্ঠা জবাব দিন। দেশ ছেড়ে চলে গেছে। শর্মিষ্ঠা জবাব দিন। তৃণমূল যত কম কথা আরে বলে কেন ততই ভালো, আপনার কথা বলবেন? ততই ভালো। আপনি আপনার উত্তর দিন। ব্যাংক সংকুচিত কেন হয়েছে? কেন ব্যাংক সংকুচিত হয়েছে? 12 বছর ধরে কেন ব্যাংক পশ্চিমবাংলায় সংকুচিত কটা কারখানা হয়েছে? ব্যাংক কটা কারখানা হয়েছে? নাম বলুন। বিজনেস বলতে সামিটের দিন নামে না, কোটি নাম কোটি বলুন। টাকা, JSW, কোটি কোটি টাকা শালবনী, কেন নাম ব্যয় বলুন। করা হয়? নাম বলুন। বিজনেস সামিটের নামে কোটি কোটি টাকা নাম কেন বলছি তো, ব্যয় নাম কেন বলছি তো, ব্যয় করা নাম হয়? বলছি তো। পশ্চিমবাংলার আরে ভাই, নাম বলছি তো, JSW, মানুষের আর্থিক শ্যাম দুর্দশার স্টিল, তৃণমূল হিটাচি, কোথায় দাঁড় করিয়েছে? নাম কোথায় বলছি, দাঁড় করিয়েছে? কোহিনূর, নাম বলো। কোহিনূর, আস্তে 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 কোহিনূর বলতে দিন না। উনি যেটা বলবেন জানি। উত্তর দিতে হবে। আপনি বক্তৃতা করবো না, এক মিনিট। তাহলে আমি এখানে 8 ঘন্টা বক্তৃতা করবো। আপনার প্রশ্নের উত্তর বক্তব্য দাও, শেষ আমি হয়েছে, প্রশ্নের এবার উত্তর ওনার দিই। বক্তব্য ওনাকে ওনার মতো বলতে ব্যাংক দিন। সংকুচিত কেন হয়েছে? আচ্ছা, ওনাকে ওনার মতো বলতে দিন, উনি ওনার কথা বলবেন। শর্মিষ্ঠা, সংকুচিত সময় কেন নষ্ট হচ্ছে। আপনি না, না, কোহিনূর আমি যে কথা বলেছেন যে যা যা কেন্দ্রীয় প্রকল্প, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো বেসিক্যালি লোক দেখানো, তাতে আসলে মানুষের কোনো উপকার হয় না। ওই ওরা তো ব্যাংক বলবে, অ্যাকাউন্ট হয়েছে, তাতে কেন্দ্রীয় রাজ্যের প্রকল্পগুলো তো প্রকল্পের টাকা ওরাই লুট ঢুকেছে। করেছে। আবাস যোজনায় দক্ষিণ 24 পরগনা শুরু করে প্রত্যেকটা জেলায় তো হ্যাঁ, স্যার, তৃণমূলের বাংলা লোকেরাই বাড়ি রেকর্ড করে বানিয়ে নিয়েছে। প্রমাণ 100 করতে দিনের পেরেছেন? কাজ টাকা প্রমাণ তারা করতে লুট পেরেছেন? করেছে। প্রমাণ করতে পেরেছেন? আরে অভিষেক শ্বেতপত্র বলেছে তো, শ্বেতপত্র দিয়েছেন, শ্বেতপত্র দিয়েছেন, শ্বেতপত্র দিয়েছেন। আচ্ছা, এক শ্বেতপত্র দিন, এক মিনিট শ্বেতপত্র দিন। প্লিজ প্লিজ, শর্মিষ্ঠা এবং কোহিনূর একসঙ্গে দুজন কথা বললে, একসঙ্গে দুজন কথা বললে কারোর কথা শোনা যায় না। আচ্ছা, একটা যা সময় আছে তাতে এই যে শেষ বিষয়টাকে একটু ছুঁয়ে যেতে চাইছিলাম, সেটা সবার কাছে যাওয়া যাবে না। শুভজিৎ, আপনার কাছে যেতেই হবে। দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন যে কংগ্রেস, সিপিএম এরা আসলে বিজেপিকেই সাহায্য করবার জন্য এখানে প্রার্থী দিয়েছে, এবং তিনি এটা বলেছেন যে এখানে কোনো ইন্ডিয়া জোট বলে কিছু নেই। কিন্তু কংগ্রেস, সিপিএম এর সঙ্গে একই সঙ্গে তিনি আইএসএফ এর প্রসঙ্গ নাম না করে তুলেছেন। নাম করেননি, কিন্তু দল অমুক তমুক তারা আপনার জোটে ছিলেন, কিন্তু আলটিমেটলি একটু আগে দেখলাম যে তারা জোটে নেই এবং তারা তাদের মতো করে প্রার্থীও দিয়ে দিয়েছে। এই বিষয়টা সম্পর্কে যদি আপনি 2-1 লাইন বলেন, কারণ তার বেশি এমনি আমাদের আর শোনা। আমরা বলেছিলাম বিজেপি এবং তৃণমূল বিরুদ্ধে যে কটি দল আছে, সংগঠন আছে, সকলকে আমরা ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছিলাম। সেক্ষেত্রে কংগ্রেস এসছে, আরো অন্যান্য দল এসছে, সব বামপন্থী দলরা এসছে। আইএসএফ কেও আমরা ডাক দিয়েছিলাম, আইএসএফ আসেনি। ওরা গণতান্ত্রিক একটি দেশে বাস করে, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আছে। ওরা যদি মনে করে থাকে যে ওরা আলাদাভাবে নির্বাচন লড়বে, তো ডায়মন্ড হারবারে কি সিপিএম প্রার্থী দেবে এবার? যদি আইএসএফ বা অন্য দল প্রার্থী না দেয়, সেক্ষেত্রে যদি আরো না দেয়, বলছি যদি আমাদের তো প্রার্থী তৈরি আছে, যদি আইএসএফ বা অন্য কোনো যাদের সঙ্গে আমাদের কথা চলছে আর যদি প্রার্থী না দেয়, জানি আমি, আরে আইএসএফ এখনো সব আসলে তো প্রার্থী দেয়নি, এখনো জোটে আসায়। আমি জোটের আসার কথা বলছি না, আইএসএফ তো এখনো অনেক জায়গায় প্রার্থী দেয়নি, কয়েকটা জায়গায় প্রার্থী দিয়েছে। যদি আইএসএফ প্রার্থী না দেয়, যদি বসিরহাটে আপনারা প্রার্থী দিয়েছেন,
আইএসএ প্রার্থী দিয়ে দিয়েছে। যদি আরে ISF যাদবপুরে সৃজনের আপনার second প্রশ্ন, hour chance টা যদি ISF যাদবপুরে আরে সৃজনের second hour সায়নিক জিততে পারে নাকি সেটাকে দেখো, সেটাও চলে আরে গেল। সায়নিক জিততে পারে নাকি দেখো আগে। আচ্ছা, সৃজনকে নিয়ে না আমাদের হাতে ভেবে। সময় শেষ। আজিজুল সাহেব এ ব্যাপারে সায়নিকে নিয়ে এই ভাবো। আলোচনাটা আরেকটু আগে শুরু করলে আমরা সায়নিকে নিয়ে আরেকটু ভাবো। ভালো হতো, কিন্তু যাই হোক আমরা আজকে কিছু কিছু সময় আমাদের সঠিক ব্যবহার করতে পারিনি, এটাও এই ধরনের আলোচনায় খুব স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ বিষয়গুলোকে আমরা ছুঁয়ে যেতে পেরেছি। আজকে আমাদের হাতে আর সময় নেই। শুভজিৎ, শর্মিষ্ঠা, কোহিনুর, আজিজুল সাহেব, অত্যন্ত ধন্যবাদ। আজকে কিছুটা সময় আপনারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের দর্শকদেরও, তারাও এই সময় আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন এই সময়। আপনারা দেখছেন NK TV বাংলা।